যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হাম ও উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু। ডিএনসিসি হাসপাতালে ভর্তির চেয়ে বেড়েছে সুস্থের হার। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের 2 মাসে বড় অর্জন জনগণের আস্থা। প্রধানমন্ত্রীর 7টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা। সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই জানালেন হজ পরিচালক। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারের শোকের মাতম। এবং মার্কিন নৌ অবরোধের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। সোমবার ওয়াশিংটন তেহরান পরবর্তী বৈঠক। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলার হুমকি ট্রাম্পের। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত 2 সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের 2 সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে রোগী। তবে ডিএনসিসি হাসপাতালে ভর্তির চেয়ে বেড়েছে সুস্থের হার। জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই শুরুতে জ্বর, ডায়রিয়া হয়, ধীরে ধীরে বাড়ে জটিলতা। বড় বড় বাচ্চাদের হয় 1 বছরের উপরে। আমার বাবুর 6 মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল হইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে। 6-7 দিন গেল, ডাক্তার দেখা ওষুধ খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক সুই দিল, জ্বর কমে না, তো বুঝতে পারি না যে হাম হচ্ছে। চিকিৎসকরা বলছেন শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল শরীরের অন্য জটিলতা। মিজলস খুব স্বাভাবিক একটা রোগ, মিজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ঘরে ঘরে টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে আপনি সচেতন বাবা মা হিসাবে আপনার বাচ্চাকে আপনি টিকা কেন্দ্রে নিয়ে যান এবং আপনি ভ্যাকসিন দেওয়ান। সাথে বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অবশ্যই ভালো রাখুন, যেন ভ্যাকসিনটা নেওয়ার পরে বাচ্চার বডিতে প্রপার ইমিউনিটি ডেভেলপ করে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 21,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে দলের গুলশান কার্যালয়ে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর থেকেই গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সাক্ষাৎকার দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেন নারী নেত্রীরা। দ্বিতীয় দিনে চলছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাক্ষাৎকার। সরকারের 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর 7টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা মাহাতি আমিন। প্রেস সচিব সালেহ শিবলি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। তারা জানান, নতুন শ্রমবাজার তৈরির পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতিমধ্যে 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা করা হচ্ছে, যা নারীকে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে 10টি জেলার 22,000-এরও বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6,000 হজ যাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হজ যাত্রীরা বলছেন, দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধ কামনায় করবেন বিশেষ দোয়া। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও কোনো শঙ্কা নেই।
এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৬৫ বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় ৬,০০০ যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। মন আর এখানে নাই, আল্লাহ কখন পৌঁছাবে এই আশা করে আছে, আল্লাহ কখন নিবে আমি বুঝাইতে পারতেছি না। মানে আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হয়তো হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে ২০৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে ২১ মে পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশি হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। ভোরে হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। শনিবার ভোরে ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ফ্লাইট। পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সহ আরও অনেকে। আমাদের জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং আমাদের হজ অফিসার সহ আমরা আমাদের বিমানের রিজিওনাল ম্যানেজার এবং আরও কর্মকর্তা আমরা এখানে আছি। আমাদের বাংলাদেশ থেকে যে হাজিরা এসেছেন তাদেরকে আমরা রিসিভ করেছি এখানে। প্রথম ফ্লাইটের কিছুক্ষণ পর আরও দুটি ফ্লাইট জেদ্দায় অবতরণ করে। মোট ১,২৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ক্যাম্পে পৌঁছে খুশি যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা। ২০২৬ সালের প্রথম সৌদি এয়ারলাইন্সে হজে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে আপনার এয়ারপোর্টে বাংলাদেশ এম্বাসি প্রধান উনি নিজে হাজির ছিলেন, আমাদেরকে গ্রহণ করেছেন। সার্ভিস অনেকই ভালো, আমরা সার্ভিসে খুব সন্তুষ্ট। বিমান অবতরণের পরপরই হাজিরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে আসবেন বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। দেশের ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের, আহত হয়েছেন ৫ জন। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বাভাবিক পরিবেশ হঠাৎ অশান্ত। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। শনিবার বিকেলে সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার ৪ কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুর ও ময়মনসিংহে 2 জন করে এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় 1 জন করে মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাঞ্চল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবি প্রধান তামিম ইকবালের। দ্রুত মাঠ প্রস্তুতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। দেশের বাইরের খবর। মার্কিন নৌ অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।
এদিকে পাকিস্তানে সোমবার দুদেশের পরবর্তী বৈঠক হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বুধবারের মধ্যে চুক্তি না করলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় ৪৭ দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। তবে এর পরপরই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জেরে পাল্টা ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরপরই আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়া হলো। এদিকে আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলার হুমকি দেন তিনি। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাঞ্চল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পূর্বাঞ্চল মাঠে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি প্রধান তামিম ইকবাল। উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা। প্রায় 28 একর জায়গার এই মাঠে শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করতে চায় বিসিবি। স্টেডিয়ামের ডিজাইনেও বড় পরিবর্তন আনবে ক্রিকেট বোর্ড। 2027 এশিয়া কাপ ও 2031 বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা বোর্ডের। বাস্তবায়নের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারের শোকের মাতম। এবং সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন, ফ্লাইট নিয়েও শঙ্কা নেই, জানালেন হজ পরিচালক। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।